আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করে না। প্রধানমন্ত্রী। বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ। জন এফ ড্যানিলোভিচ। জামাত আমিরের সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা ও করিডোর নিয়ে আলোচনা। প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী কর্মকর্তাদের খোঁজে কাজ চলছে। মন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। টানা বর্ষণে আটকে গেল পর্যটক এক্সপ্রেস, চরম ভোগান্তিতে শত শত যাত্রী। স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তার সমাধানের কাজ করছে সরকার, ডাক্তার জুবাইদুর রহমান। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা মিলেছে, চিফ প্রসিকিউটর। রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা। এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার 2। ফেনীতে 2024 সালের ক্ষত না শুকাতেই আবারও বন্যার শঙ্কা। এবং ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করে না, তা নির্ভর করে সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠীর ওপর। আর সেই ভিত্তি নির্মাণে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিসীম। দেশের চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশে ঢাকা মেডিকেল কলেজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধারাকে আরও শক্তিশালী করতে সরকার স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের 80 বছর পূর্তি ও 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ পিএমও বাংলাদেশে এক শুভেচ্ছা বার্তায় প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি বলেন, 1946 সালের 10 জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে উঠেছে। 2024 সালের আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, সব মিলিয়ে এক জটিল কিন্তু কৌশলগত কূটনীতি পার করছে বাংলাদেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ বাংলাদেশের বর্তমান ভূ রাজনীতি, ভারতের সাথে আইনি জটিলতা এবং বৈশ্বিক শক্তিগুলোর সাথে ঢাকার ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ বিশ্লেষণ করেছেন। মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কে বড় ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হচ্ছে। ড্যানিলোভিচ মনে করেন, বাংলাদেশ ও ভারত ইতিহাস ও ভূগোলের সূত্রে একে অপরের সাথে বাঁধা। তবে বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ধীরে কিন্তু সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। মঙ্গলবার বেলা 11:30টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিস্তা ব্যারেজে মহাপরিকল্পনা, চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনীতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনে যেসব কর্মকর্তা কর্মচারী প্রকাশ্যে কাজ করেছেন তাতে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার বিষয়ে গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য আব্দুল করিমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,
মাঠ পর্যায়ে কোনো কর্মকর্তার নৈতিক স্খলনজনিত বিষয় নজরে এলে তাদের সাময়িক বরখাস্ত সহ যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভাগীয় মামলা রুজু করে শাস্তির বিধান রয়েছে এবং এই তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার ডোসিয়ারে সংরক্ষণ করা হয়, যা পরবর্তী সময়ে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রমবাজার। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ার কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। এবার মালয়েশিয়ার ওপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, জনশক্তির রফতানি প্রক্রিয়া স্বচ্ছ না হলে দীর্ঘমেয়াদী এই বাজারে আবার অস্থিরতা দেখা দিতে পারে। টানা ভারী বর্ষণে রেললাইনে পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঢাকা-কক্সবাজার রুটের অন্যতম আন্তনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস 1000 যাত্রী নিয়ে আটকে পড়েছে। মঙ্গলবার দুপুর 1:15টার দিকে নগরের 16 শহর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন রেললাইন এলাকায় ট্রেনটি আটকে যায়। এর ফলে চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকেল 4:30টায় ট্রেনটি 16 শহর স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তিনি বলেছেন, দুপুর 12:45 পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে 16 শহরের দিকে আসে, কিন্তু 16 শহর মাদ্রাসা এলাকায় রেল লাইনের উপর অতিরিক্ত পানি জমে থাকায় নিরাপদ ট্রেন চলাচল স্বার্থে ট্রেনটি সেখানে থামিয়ে রাখা হয়েছে। রেললাইনের উপর থেকে পানি না কমা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না। রেলওয়ে সূত্র জানায়, গত 3 দিনের টানা বর্ষণ এবং আজ মঙ্গলবার ভোরের ভারী বৃষ্টির কারণে নগরের নিচু এলাকাগুলোর পাশাপাশি 16 শহর ও জানালী হাট সংলগ্ন রেললাইন পানিতে ডুবে গেছে। প্রধানমন্ত্রী শ্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডক্টর জুবাইদুর রহমান বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে তরুণদের অধিক সম্পৃক্ততার উপর জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত দ্য পাথ টু বিকামিং আ হেলথ এন্টারপ্রেনার ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে ডক্টর জুবাইদুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের সঙ্গে দল হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এ কারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বিধায় তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত টিম কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছে, প্রাথমিক সংশ্লিষ্টতার মধ্যে কি আছে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দলগত তাদের সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এগুলো নিয়েই আমাদের তদন্ত এগোচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। এনডিএম-এর প্রতিষ্ঠাতা হলেন ববি হাজ্জাজ। ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙামাটির ঐতিহ্যবাহী সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রাঙামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিদ্যমান আবহাওয়ার সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাকওয়াত ইমতিয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ভোর 4টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি জয়মণ্ডপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ সজীব, তিনি যুবলীগ কর্মী।
টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কায় আবারও বন্যা নিয়ে উদ্বেগে দিন কাটছে ফেনীবাসীর। 2024 ও 25 সালের ভয়াবহ বন্যার ক্ষত এখনও না শুকাতেই নতুন করে বন্যার পূর্বাভাসে জেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত মুহুরী নদীর পানি বেড়েছে 21 সেন্টিমিটার। তবে পানি বাড়লেও তা এখনও বিপদসীমার নিচে রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, 5 থেকে 12 জুলাই পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে ফেনীসহ বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে। ন্যাটোর 2026 সালের 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান এরদোয়ান। পরে প্রেসিডেন্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনা করবেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে।